সরকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, দুজন ব্যক্তিকেই ব্যর্থতার দিকে আমরা যেতে দেখতে পাচ্ছি। অবশ্যই হলো ধান মার্কা ক্ষমতায় আছে, কিন্তু বাস্তব যে ধান সেটা হলো পানির নিচে এখন আছে, যেখানে হলো কৃষকরা সারাদিন হাহাকার করে। তো মাওলানা ভাসানী হলো কৃষক নির্ভর একটি রাজনীতি বাংলাদেশে সূচনা করেছিলেন। যদি মাওলানা ভাসানী সে মার্কাটা ওনার কাছে থাকতো, তাহলে আজকে ধান মার্কা হলো পানির নিচে তলিয়ে যেত না। তো এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে বাংলাদেশের হাওড়ে যদি ধান এটা কই চলে গেছে, এটা হলো পানির নিচে তলিয়ে গিয়েছে। অবশ্যই হলো ধান মার্কা ক্ষমতায় আছে, কিন্তু বাস্তব যে ধান সেটা হলো পানির নিচে এখন আছে, যেখানে হলো কৃষকরা সারাদিন হাহাকার করে। তো আমাদের যে ধানটা হয়ে গিয়েছে এখন ব্যবহারের একটি অস্ত্র। যে ধানটা আমরা রক্ষা করার কথা, সেই ধানের মার্কা বগুড়া থেকে ছেড়ে হলো গুলশানে চলে এসেছে। ফলত এখন প্রায়োগিক অর্থে ব্যবসায়ী যারা রয়েছে, সিন্ডিকেট যারা রয়েছে, এই ধান কেন্দ্রিক তাদেরকে হলো সংযোজন করা এবং তাদেরকে পুনর্বাসন করাই দায়িত্বের জায়গা প্রধানমন্ত্রী। অথচ বগুড়ার যে সন্তান জিয়াউর রহমান থেকে বাংলাদেশের রাজনীতি দিকপাল জগতের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন, সেই বগুড়াতে কিন্তু উনি ছেড়ে চলে গিয়েছেন। অর্থাৎ গ্রাম বাংলা ভালো লাগে না এখন। গুলশানে যারা ব্যবসায়ী, যাদের কাছে টাকা আছে, সিন্ডিকেট টাকা আছে, হাওয়া ভবনে যাদের সাথে যোগাযোগ ছিল, তাদের কাছে আজকে ধান চলে গিয়েছে। এটা হলো বর্তমান আমাদের হলো রাজনীতি। তবে অর্থনৈতিক কাঠামোর যদি দিকে আমরা তাকাই, আমাদের বাজেটের প্রায় 11-12% হলো এই কৃষি সেক্টরের সাথে জড়িত। ফলত আগামীর যে বাজেটটা আসতেছে, সেই বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না। সেই কার্ডের অ্যাক্সেসিবিলিটি, একটা কৃষক তার কার্ডের কতটুকু সরকার জায়গাতে অ্যাক্সেস করতে পারে সেই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে। আগে হলো শেখ হাসিনা বিক্রি করেছিল স্মার্ট কার্ড এবং সেটা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে গিয়েছিল, নগদ থেকে শুরু করে A2I যে প্রজেক্টগুলো ছিল সেগুলোতে। তো এখন হলো নতুন প্রজেক্ট এসেছে, খালের প্রজেক্ট, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে এসেছে। তো আমরাও একটা নতুন কার্ড সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। এটা হলো পরবর্তীতে এই কার্ডগুলো যখন ব্যর্থ হবে, আমরা লাল কার্ডটা সূচনা করব মাঠের মধ্যে। কর্মসংস্থানের জায়গা যদি দেখি, সেখানে প্রায় 35% বাংলাদেশের মানুষ কৃষি খাতে নিয়োজিত আছে। ফলত এই সেক্টরটা যদি আনস্টেবল হয় বা অস্থিতিশীল হয়, তখন কিন্তু বাংলাদেশের ইকোনমিতে যেভাবে হলো ডিরেক্ট এটাতে এফেক্টেড হবে বা ক্ষতিগ্রস্ত হবে, তেমনিভাবে কর্মসংস্থানে বড় একটি ধাক্কা নেমে আসবে। তাহলে আমরা যদি সেক্টর ভিত্তিক কথা বলি, রেমিটেন্স একটা আমাদের সেক্টর আছে, এটা হলো গালফ কান্ট্রিজ যেগুলো আছে সেগুলোতে অলরেডি ধাক্কা আমাদের পড়ে গেছে। সেখানে হলো প্রতিদিনই হলো বোমা পড়ার কারণে সেখানে একটা আনস্টেবল সিচুয়েশন শুরু হয়েছে। দ্বিতীয়ত যে বিষয় হলো গার্মেন্টস খাত। গার্মেন্টস খাতও সেখানে একটা অস্থিতিশীল। অনেক ব্যবসায়ী ফোন দিয়ে বলে যে আমরা বিদ্যুতের লাইন পাচ্ছি না, গ্যাসের লাইন পাচ্ছি না, যে আশা ভরসা করে গুলশান অফিসে টাকাগুলো রেখে এসেছিলাম, ইনভেস্টমেন্ট পুরাই লস হয়ে গিয়েছে। তো তারপরে আমাদের যে কৃষি খাত আছে, কৃষি খাতের যদি এই অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা যাই, তাহলে ভবিষ্যতে যদি আমাদের ফুড ক্রাইসিস হয়, সেটা সরকার কিভাবে ট্যাকল দেবে, আমরা হলো বড় বড় কথা না শুনে সেটার হলো অ্যাকশন প্ল্যানিং সরকারের কাছে চাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা, সরকার থেকে অনেকগুলো প্রস্তাবনা নেওয়া হয়েছে। রিসেন্টলি একটি প্রস্তাব এসেছে, সেটা হলো পদ্মা ব্যারেজ, অর্থাৎ হলো তিস্তা প্রকল্প, যেটার মধ্যে বড় একটি জায়গা জুড়ে রয়েছে এই কৃষি খাত, যাতে হলো আমরা ব্যবস্থাপনা করতে পারি, কৃষকদেরকে এই সেচের আওতায় নিয়ে আসতে পারি। সে বিষয়ে সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে এবং সেটার যে টাকা, সেটা সংস্থাপনের জায়গা থেকে সরকার বলেছে এটা ওন ফান্ডে হলো আমরা করব। তো সেখানে অনেক ইকোনমিস্ট থেকে শুরু করে যারা অ্যানথ্রোপোলজি এবং জিওপলিটিক্সের বিশেষজ্ঞবিদ রয়েছেন, তারা প্রশ্ন উঠিয়েছেন যে আপনি একটি জায়গায় হলো সেচ প্রকল্প বানালেন, কিন্তু এটার পানি ব্যবস্থা থেকে শুরু করে যার কাছে নাটাই, তাদের সাথে যদি আপনি একটি চুক্তিতে না যেতে পারেন, সাউথ এশিয়ান যদি ওয়াটার ম্যানেজমেন্ট সিকিউরিটির জায়গায় যদি আমরা কনক্রিট জায়গা না যেতে পারি, সাউথ এশিয়ান স্টেবিলিটির জায়গায় যদি আমরা না যেতে পারি, তাহলে তিস্তা ব্যারেজ এই 50,000 কোটি টাকা কি জলে গোলা হবে নাকি, সেটা হলো তারা প্রশ্ন রেখে গিয়েছেন। তো প্রশ্নটা কিছু কিছু জায়গায় একটা উদাহরণ দিচ্ছি। ফিরোজ আহমেদ গণসংহতির উনি অন্যতম রাজনৈতিক কাউন্সিলের সদস্য এবং প্রতিনিয়ত উনি এনভায়রনমেন্ট থেকে শুরু করে পলিটিক্যাল
ডেপথ ইনসাইটগুলো উনি নিয়ে আসেন। তো ওনার এই দলের একজন নেতা কিন্তু প্ল্যানিং মিনিস্ট্রির প্রতিমন্ত্রী হিসাবে আছেন, অর্থাৎ ওনার এই দলের একজন হলো এই ধরনের পরিকল্পনাগুলো করে, আবার এই দল থেকে উনি ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছেন। তো তাদেরই প্ল্যান, তাদেরই ব্যাখ্যা আমরা একটু বিশ্লেষণ করি। তো সেই জায়গা থেকে তিস্তা যে প্রকল্প হচ্ছে, আমরা মনে করি যে সাউথ এশিয়ান স্ট্যাবিলিটির দিকে সরকার নজর দেওয়া উচিত। জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছিলেন, ইকোনমিক, কালচারাল এবং আমাদের পলিটিক্যাল যে স্ট্যাবিলিটির জায়গাটা কাজ করার কথা ছিল, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। রিসেন্টলি হলো আমাদের সাউথ এশিয়ান যে ডেভেলপমেন্টটা হয়েছে, সেটা হলো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে, ফলত আমাদের এখানে আমাদের ফুড যে সিকিউরিটি, সেটা কিন্তু আমরা ইন্ডিয়ার উপরে অনেকটুকু ডিপেন্ড করে থাকি। সেখানে তারা নতুন করে কাঁটাতারের নির্মাণের ঘোষণা দিয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম সর্ব জায়গায় গতকাল শুভেন্দু অধিকার সে মুখ খুলে বলেই ফেলেছে যে আমরা অসমিয়া যে মডেল আছে, অর্থাৎ অসমিয়া যে পরিষদ আছে, যারা ঘাট ধরে ধরে মুসলমান পরিচয় হলো, তাদেরকে তাদের জায়গা, ভিটে মাটি সব কিছু থেকে উচ্ছেদ করেছিল, সেই মডেল নাকি পশ্চিমবঙ্গে তারা একই সাথে ইমপ্লিমেন্টেশনের জায়গায় যাবে। তো আমাদের এই সাউথ এশিয়ান রিজনে যদি আমরা এই জায়গাগুলোতে সরকার, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, দুজন ব্যক্তিকেই ব্যর্থতার দিকে আমরা যেতে দেখতে পাচ্ছি, অর্থাৎ দুইজনেই কার্যকরী উদ্যোগ নিচ্ছেন না। সেখানে হলো সরকারের যিনি ফরেন মিনিস্ট্রির উপদেষ্টা রয়েছেন হুমায়ুন রশিদ, উনি বলেছেন যে দিল্লির কাছে ঢাকা হলো মাথা নত করবে না এবং কাঁটাতারকে হলো ঢাকা ভয় পায় না। কিন্তু আমরা সরকার থেকে একটা অ্যাকশন প্ল্যান চাচ্ছি, যেটার মধ্য দিয়ে আমাদের সাউথ এশিয়ান যে রিজিয়নটা আছে, সেখানে হলো কৃষকের বস্তুবিটা থেকে শুরু করে পুরো একটি আমরা ফুড সিকিউরিটি গড়ে তুলব। ইতিমধ্যে এখানে একজন এক্সপার্ট আছেন, উনি বলেছেন যে আমাদের কিন্তু আমরা ফুড সিকিউরিটি রেড জোনে রয়েছে। আপনি দেখেন যে দীর্ঘদিন ধরে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা যাচ্ছে, সেখানে কিন্তু আমাদের পুরো ওয়ার্ল্ডের ফুড যে লাইন আপটা রয়েছে, সাপ্লাই চেন, সেটাতে অনেক ডিসরাপশন হয়েছে। সাথে সাথে কিন্তু ইউক্রেন নিজের সক্ষমতার জায়গায় টিকে আছে কিন্তু তার ফুড সেফটির কারণে, এবং ইরানও দীর্ঘদিন যে স্যাংশনগুলো আছে, সেখানেও কিন্তু তার ফুড সিকিউরিটির ক্ষেত্রে অনেকটুকু নিজের থেকে দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম যখন সেই ইসরায়েল রাষ্ট্রের প্যালেস্টাইনে উচ্ছেদ করে নিজেদের এই পাহাড়ের মধ্যে একটি রাষ্ট্র বানিয়েছিল, তারাও কিন্তু ফুড সিকিউরিটির দিকে নজর দিয়েছিল। তারা ন্যানো টেকনোলজিগুলো এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিল এবং তারা পাহাড়ের মধ্যে হলো দিব্যি সবজি চাষ থেকে ধান চাষ সব কিছু তারা করে থাকে। কিন্তু আল্লাহর এক অবারিত দান, বাংলাদেশের এই যে মাটি রয়েছে, এত সুন্দর একটা ভূমি, প্লেন ভূমি, সেটাতে হলো সব কিছু প্রকৃতির আমাদেরকে দিয়ে দেওয়ার পরও আমরা হলো এগুলো নষ্টের হলো কারিগর হয়ে প্রতিনিয়ত একটি ধ্বংসলীলা যজ্ঞে আমরা মেতে উঠেছি। তো সেই জায়গায় আমরা মনে করব সরকার থেকে সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান আসবে এবং এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে কৃষকরা হয়তো বুঝে না যে জলবায়ু পরিস্থিতির কারণে তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে জলবায়ু ক্ষতিগ্রস্তে আপনি যদি জাতিসংঘে গিয়ে বলেন যে আমি জলবায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাকে হলো এতটুকুলো টাকা হলো আপনি আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, এই ক্ষতিপূরণটা নিয়ে এসে আপনার পকেটে ঢুকালে হবে না। এই ক্ষতিপূরণের টাকা প্রান্তিক যারা কৃষক, তারা মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে ক্লাইমেট বর্তমান পরিস্থিতি, এনভায়রনমেন্টের জায়গা থেকে এটা অনেকটুকু পরিবর্তিত হয়ে গিয়েছে, যার কারণে আজকে হাওড়ে ধান হলো এখন পানির নিচে আছে। সেটা যদি আমরা ক্লাইমেট চেঞ্জ আমরা ট্যাকল করতে না পারি, তাহলে আমাদের এই পরিস্থিতি ভবিষ্যতে আরও বড় আকারে আমাদের সামনে চলে আসবে। কোস্টাল এরিয়াতে আপনি যান, সেখানেও একই পরিস্থিতি, যে লবণাক্ত যে পানি, এটা হলো উপরের দিকে উঠা শুরু করেছে। সেখানে হলো যারা কৃষক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বরিশাল অঞ্চলেও তারা একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে রাজশাহী অঞ্চল জুড়ে যে জায়গাটা আছে, সেখানে যদি আমরা এগ্রিকালচারাল হাব বানাতে পারি, ন্যানো টেকনোলজির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনগুলো করতে পারি, সরকার সেদিকে নজর দেবে বলে আশা করি। ইতিমধ্যে আরেকটা জিনিস আমরা শুনেছি, সরকারের যে সোশ্যাল সেফটি নিডস, সেটা প্রান্তিক কৃষকদের কাছে কতটুকু পৌঁছে, সেই ক্ষেত্রে আমরা সন্দিহান রয়েছি। সরকার কিন্তু সোশ্যাল সেফটি নিডসের যে কার্ডগুলো দিচ্ছে, সেখানেও কারসাজি করছে। যেখানে হলো তার বরাদ্দটা হলো সোশ্যাল সেফটি নিডসে হওয়ার কথা ছিল, সেখানে প্রায় 17,000 কোটি টাকার বরাদ্দ হলো এডিপি থেকে টানতেছে। বার্ষিক উন্নয়ন বরাদ্দ যে কর্মসূচি রয়েছে,
অর্থাৎ ডেভেলপমেন্ট কর্মসূচি হলো আপনি ভোট ব্যাংক বাড়ানোর জন্য হলো সোশ্যাল সেফটি নিডসে নিয়ে যাচ্ছেন। ফলত আমাদের অনেকগুলো উন্নয়ন প্রকল্প হলো বন্ধ হয়ে যাবে। যদি উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ হয়, তাহলে অবকাঠামোর জায়গায় যদি আমরা সংকটের জায়গায় পড়ে যাই, তাহলে এই সোশ্যাল সেফটি নিডস অনেক জায়গায় হলো কাজে লাগবে না। এই জন্য সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে সেগুলোকে আমরা মনে করি এগুলো একটা পিআর ক্যাম্পেইন বা স্ট্যান্ড প্রজেক্টে নিচ্ছে। যদি এগুলো সরকার করতে পারে ভালো করে, তাহলে দেশের একটা ডেভেলপমেন্টের জায়গায় আসবে। কিন্তু এই পর্যন্ত আমরা সরকার থেকে এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখি নাই।